নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি শোনাব সমরেশ মজুমদারের লেখা একটি গল্প, নাম পুতুলের খেলা। পশ্চিমবঙ্গ সরকারের একজন বড় অফিসারকে ধরে দিল্লির বঙ্গভবনে থাকা সুপারিশপত্র জোগাড় করে ফেলল সুদীপ্ত। রাজধানী এক্সপ্রেসে টিকিট কাটা হয়েছে। 3টে দিন দিল্লিতে থাকলে একটা ব্যবস্থা হয়ে যাবে বলে তার ধারণা। ল্যান্সডাউনে পিনাকি মিত্রের বাড়ি। মিনি বাস ধরে সেখানে চলে এলো সুদীপ্ত। পিনাকি বড় ব্যবসায়ী, বছর 3 হলো সিরিয়াল ব্যবসায় নেমেছেন। এখনো পর্যন্ত তার অভিজ্ঞতা সুখের নয়। তখনও প্রাইভেট চ্যানেলের রমরমা শুরু হয়নি। অনুষ্ঠান দেখতে হলে দূরদর্শনই ভরসা। পরিচালক হরেন ঘোষ তাকে DD2তেই সিরিয়াল চালাতে বলেছিল। DD1-এ এত বড় লাইন যে 5 বছরেও জায়গা পাওয়া যাবে না। কিন্তু DD2তে যে বিজ্ঞাপন কম পাওয়া যায়, তার দামও কম এবং সেই টাকা ফিরে পেতেও হিমশিম খেতে হয়। এসব অভিজ্ঞতা সঞ্চয় করে ব্যবসা গুটিয়ে সরে দাঁড়ালেন না পিনাকি। ততদিনে তিনি জেনে গিয়েছেন DD1-এর প্রাইম টাইমে স্লট পাওয়া মানে রোজ সোনার ডিম পাওয়া। কলকাতায় কোনো রকম প্রশ্রয় পাচ্ছিলেন না, কিন্তু দূরদর্শনের করিডোরে যারা ঘুরে বেড়ায় তারা জানালো দিল্লির মান্ডি হাউসের মেজকর্তার অনুমতি আনলে এক্ষুনি DD1-এ স্লট দিতে বাধ্য হবেন স্টেশন ডিরেক্টর। দিল্লির মান্ডি হাউসে কোনো বাঙালি অফিসার আছেন কি না খোঁজ নিতে থাকলেন পিনাকি। ততদিনে সুদীপ্তর সঙ্গে পরিচয় হয়েছে। শিক্ষিত ভদ্র ছেলে, পুনে থেকে পাশ করেছে। ইতিমধ্যে 2 13 পর্বে সিরিয়াল করে পরিচিতি পেয়েছে। এই সুদীপ্তই তাকে খবর এনে দিল মান্ডি হাউসের 2 নম্বর কর্তার নাম রতিকান্ত, যার ওপর বাংলা, বিহার, অসমের দায়িত্ব দেওয়া আছে। রতিকান্ত বাঙালি? কপালে ভাঁজ পড়ল পিনাকির। হ্যাঁ, তাই তো শুনলাম। আমি এক রতিকান্তকে চিনতাম, রতিকান্ত চৌধুরী। আমরা একসঙ্গে কলেজে পড়েছি। ইনিও চৌধুরী? সুদীপ্ত আশার আলো দেখল। DD1-এ একটা বড় সিরিয়াল না করলে এই লাইনে টিকে থাকাই মুশকিল হবে। 7 দিন বাদে সুদীপ্তকে ডেকে পাঠালেন পিনাকি। বললেন, দিল্লি যেতে হবে হে, তুমিও সঙ্গে চলো। কাল রাত্রে রতিকান্তর সঙ্গে টেলিফোনে কথা হলো। তার মানে উনি সত্যি আপনার সহপাঠী ছিলেন? অফকোর্স, পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে করতে শেষ পর্যন্ত জানতে পারলাম ও আমাদের রতি। আমার পয়সায় কয়েক ডজন চার মোগলাই পরোটা খেয়েছে সে সময়, কিন্তু খুব অলস ছিল। অনার্সে অর্ডিনারি মার্কস পেয়েছিল। তারপর কি করেছে এতদিন জানতাম না। ও IAS পরীক্ষায় পাশ করেছে, SC বলে দ্রুত প্রমোশন পেয়েছে। তা গতকাল জানার পর কাল রাত্রে ফোন করেছিলাম। চিনতে পারলেন? সুদীপ্ত উত্তেজিত। একেবারেই। বলল, চলে আয় দিল্লিতে। ফোনে কথা হয় না। আমি তো টেকনিক্যাল দিকটা ঠিক জানি না। তুমিও চলো প্রপোজাল নিয়ে। আমি উঠব বড় শালির বাড়িতে, তুমি হোটেলে। যদি বঙ্গভবনে ম্যানেজ করতে পারো তাহলে খুব ভালো হয়। কিন্তু আজ পিনাকিবাবুর কথা শুনে একেবারে মিইয়ে গেল সে। ভদ্রলোক যেতে পারবেন না। উনি না গেলে দিল্লিতে যাওয়ার কথাই ওঠে না। রতিকান্ত ওর সহপাঠী, কিন্তু জনসাধারণের কাছে তিনি জবরদস্ত অফিসার। আর দিল্লিতে না যাওয়া মানে তার একটা বড় কাজের সম্ভাবনা শেষ হয়ে যাওয়া। চেষ্টা করলে DD2-তে স্লট জোগাড় করে সিরিয়াল তৈরি করা যায়, কিন্তু এখন আর কোনো প্রযোজক ওই চ্যানেলে টাকা ঢালতে রাজি হবেন না। খবরটা ভালোভাবে প্রচারিত যে DD2-এর সিরিয়ালে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিতে রাজি নন। তার কারণ DD2-র প্রচার সীমা খুবই সীমিত। এখন একমাত্র ভরসা DD1। পিনাকিবাবু জানালেন, ভাগলপুর থেকে কাল সকালে তার শালিকাকে নিয়ে আসা হচ্ছে। খুবই অসুস্থ, সম্ভবত বাইপাস করাতে হবে। ডাক্তার, নার্সিং হোম
ইত্যাদি ঠিক করার দায়িত্ব তাকেই নিতে হবে। এই অবস্থায় দিল্লিতে যাওয়া সম্ভব নয়। রতিকান্তর সঙ্গে তিনি টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট স্থির করেছিলেন এই খবর আসার আগে। পিনাকি বললেন, সুদীপ্ত, তুমি কাল একাই চলে যাও। হকচকিয়ে গেল সুদীপ্ত। আমি একা যাব? সুদীপ্ত জানে সে গেলে কোনো কাজ হবে না। বহু বছর না দেখা বন্ধু সামনে এলে রতিকান্তবাবুর যে প্রতিক্রিয়া হতো তার বিন্দু মাত্র তাকে দেখে হবে না। যাতায়াতের টিকিট ছাড়া পিনাকিবাবু তাকে যে 3,000 টাকা থাকা খাওয়ার খরচ বাবদ দিয়েছেন সেটাও জলে যাবে। স্টেশন থেকে অটো নিয়ে বঙ্গভবনে যেতেই ঘর পেয়ে গেল। স্নান সেরে তৈরি হয়ে লিফটের সামনে দাঁড়াতেই ওদের দেখতে পেল। প্রচণ্ড সেজেছে মেয়েটি। একটু খাটো, তেমন ফর্সা নয়, কিন্তু যৌবন সর্বস্ব শরীর। চোখে রোদ চশমা, সঙ্গের প্রৌঢ়টির হাতে চামড়ার ব্যাগ। মেয়েটি চাপা গলায় বলল, কেন যে এখানে ওঠা হলো? দিল্লিতে কি আর হোটেল ছিল না? এমনিতে তো খারাপ না, মন্ত্রীরা তো এখানেই ওঠেন। আমরা যে জন্যে এসেছি মন্ত্রীরা তো সেজন্যে আসেন না। লিফট এসে গিয়েছিল। ওদের পেছন পেছন সুদীপ্ত লিফটে উঠল। মেয়েটি একবার মুখ ফিরিয়ে তাকে দেখে নিল। নিচে নেমে ওরা বেরিয়ে গেলে সুদীপ্ত রিসেপশনে গিয়ে জানতে চাইল মান্ডি হাউস কত দূরে। জানল বেশি দূরে নয়, তবে প্রথমবার গেলে অটো নিলে সুবিধে হবে। বঙ্গভবনের রেস্টুরেন্টে দুপুরের খাওয়া সেরে অটো নিয়ে সে যখন মান্ডি হাউসে পৌঁছালো তখন দুপুর 2টো। গেট পেরিয়ে বাঁ দিকে রিসেপশন। সেখানে বেজায় ভিড়। স্লিপ হাতে নিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। আধ ঘন্টা বাদে সুদীপ্ত সুযোগ পেল। রিসেপশনিস্ট স্লিপটা দেখে জিজ্ঞাসা করলেন, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা আছে? রতিকান্তজির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা যায় না। সুদীপ্ত ঘাড় নাড়ল, স্লিপের দিকে আঙুল তুলে দেখালো। ইনির খুব বন্ধু, ওর সঙ্গে কথা হয়ে গেছে টেলিফোনে। সঙ্গে সঙ্গে ইন্টারকমে যাচাই করলেন রিসেপশনিস্ট। তারপর একটা পাস ইস্যু করে বললেন, ওপাশের দরজা দিয়ে চলে যান, 5th ফ্লোর। সুদীপ্ত পাস নিয়ে ঘুরে দাঁড়াতেই চমকে উঠল। ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছেন বঙ্গভবনের সেই সুন্দরী। খানিকটা তফাতে তার সঙ্গী প্রৌঢ়। রিসেপশনিস্ট তাকে বললেন, আজকের ভিজিটার্স লিস্টে আপনার নাম নেই, আপনি ফোনে কথা বলে কালকে অ্যাপয়েন্টমেন্ট নিন। আশ্চর্য, উনি তো টেলিফোন ধরছেন না। কি বলছেন আপনি? এই ভদ্রলোক তো টেলিফোনে কথা বলেছেন। সুদীপ্তকে দেখিয়ে দিলেন রিসেপশনিস্ট। এবার ভদ্রমহিলা মুখ ফেরালেন। আপনি কি বাঙালি? হ্যাঁ। ও, খুব ভালো হলো। আমার একটা উপকার করবেন? মহিলার মুখে নয়, গলায় উদ্বেগ। বলুন। আপনি কি রতিকান্তবাবুর কাছে যাচ্ছেন? ওকে বলবেন আমি এখানে অপেক্ষা করছি, খুব জরুরি দরকার। উনি যদি রিসেপশনে ফোন করে বলে দেন। চেষ্টা করব। প্লিজ। সুদীপ্ত পা বাড়ালো। কয়েক পা যেতেই পেছন থেকে গলা ভেসে এলো, ও মশাই, শুনছেন? এই যে আপনাকে ডাকছি। সুদীপ্ত পেছনে তাকাতেই দেখতে পেল সুন্দরী মহিলার সঙ্গী বয়স্ক মানুষটি এক হাত মাথার ওপর তুলে দোলাচ্ছেন। আমাকে বলছেন? চেঁচিয়ে জিজ্ঞাসা করল সুদীপ্ত। অদ্ভুত ব্যাপার মশাই, আপনি জিজ্ঞাসা করলেন না রতিকান্তকে কী নাম বলবেন, আর ইনিও সেটা আপনাকে জানাতে ভুলে গেলেন। রতিকান্তবাবুকে তো ওর নামটা বলতে হবে। কী নাম? বিরক্ত হচ্ছিল সুদীপ্ত। কুসুম, ভদ্রলোক বললেন। কুসুম মিত্র। শোনা মাত্র হাঁটা শুরু করলো সুদীপ্ত। অসম্ভব, এরকম কোনো সিন এসে যাবেই না। কলকাতা থেকে মান্ডি হাউসে এসে রতিকান্তর সঙ্গে দেখা করতে চাইছেন কেন তা বোঝার মতো বয়স হয়েছে তার। মিছিমিছি যারা নিজের সর্বনাশ নিজেই করে তাদের দলে সে নেই। তবে কুসুম নামটা খারাপ না। দুজনকে জিজ্ঞাসা করে লিফটে চেপে ওপরে এলো সুদীপ্ত। সামনেই সিকিউরিটি। তাকে স্লিপটা দেখাতে হলো। সেটা দেখার পর লোকটা আঙুল তুলে ভিজিটার্স কর্নার দেখিয়ে দিল। সেখানে দাঁড়ানো একজন পিয়ন তাকে বসতে বলে স্লিপ নিয়ে ভেতরে চলে গেল।
সুদীপ্ত দেখল দরজার গায়ে বিরাট নেম প্লেটে নাম লেখা রয়েছে, রতিকান্ত চৌধুরী। চেয়ারে বসে চারপাশে তাকালো সুদীপ্ত। দুজন মানুষ খুব গম্ভীর ভঙ্গিতে আলোচনায় ব্যস্ত। বোঝাই যাচ্ছে এরা রতিকান্ত চৌধুরীর সাক্ষাৎ প্রার্থী। মহিলাকে খুব চেনা চেনা মনে হলো সুদীপ্তর। রোগা ফর্সা বয়স্কা মহিলাকে সে কোথায় দেখতে পারে? চমৎকার উচ্চারণে ইংরেজি বলছেন শুনতে পেল সুদীপ্ত। সেই গলা কানে আসতেই মনে পড়ে গেল, ইনি একজন বিখ্যাত অ্যাঙ্কার, ইংরেজিতে দারুণ দারুণ প্রোগ্রাম করেন। বেয়ারা এসে ওদের সামনে দাঁড়াতেই ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। সঙ্গী ভদ্রলোককে ইশারায় বসতে বলে এগিয়ে গেলেন বন্ধ দরজার দিকে। ভদ্রলোক উসখুস করতে লাগলেন, ঘড়ি দেখলেন, তারপর সুদীপ্তর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ইউ আর ফ্রম? সুদীপ্ত বলল, কলকাতা। ও, খুব ভালো শহর। ভদ্রলোক ইংরেজিতে বললেন, আপনি প্রডিউসার না ডিরেক্টর? ডিরেক্টর। অদ্ভুত, সাধারণত প্রডিউসাররাই এখানে আসেন। দিস ম্যান রতিকান্ত ইজ আ টাফ গাই। ওর সঙ্গে আলাপ হয়েছে আগে? মাথা নাড়ল সুদীপ্ত, না। খুব শক্ত লোক। এই যে আমরা একটার পর একটা হিট প্রোগ্রাম করে যাচ্ছি, তবু ওকে খুশি করতে পারছি না। ভদ্রলোক ব্যাগ থেকে একটা বই বের করে চোখ রাখলেন। প্রায় আধ ঘন্টা বাদে ভদ্রমহিলা বেরিয়ে এলেন গম্ভীর মুখে। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কি বললেন উনি? উনি তো কখনো না বলেন না, 7 দিন পরে ফোন করতে বলেছেন। বেশ বিরক্ত ভঙ্গিতে কথাগুলো বলতে বলতে লিফটের দিকে হাঁটতে লাগলেন মহিলা। পরিকি মরি করে ভদ্রলোক তাকে অনুসরণ করলেন এবং তখনই বেয়ারা এসে জানালো সুদীপ্তর ডাক পড়েছে। বেশ বড় ঘর, টেবিলটি পরিষ্কার। টেবিলের ওপাশে ষাটের কাছাকাছি যে মানুষটি বসে আছেন তিনি বহুদিন ট্রামবাস চড়েননি, রাস্তায় হাঁটেননি। চওড়া কপাল, চুল সেঁটে আছে মাথায় পিছনমুখী হয়ে। ফর্সা গোল মুখ তুলে তাকালেন সুদীপ্তর দিকে কয়েক মুহূর্ত, তারপর মোহন হাসি হাসলেন। আসুন ভাই, বসুন, বলুন আমি কি করতে পারি? পিনাকিদা, সুদীপ্তর গলা শুকিয়ে গেল। সিগারেট খান? মানে হকচকিয়ে গেল সুদীপ্ত। আমি সিগারেট খাই, এটা আমার স্ত্রী চান না, কিন্তু মাঝে মাঝেই আমার খেতে ইচ্ছে করে, এই এখন যেমন করছে। আছে? হাত বাড়ালেন রতিকান্ত। বেশ নার্ভাস ভঙ্গিতে প্যাকেট আর দেশলাই এগিয়ে দিল সুদীপ্ত। সে মাঝারি দামে সিগারেট খায়, কিন্তু দেখল ভদ্রলোক প্যাকেট থেকে একটা সিগারেট বের করে বেশ গুছিয়ে ধরিয়ে টান দিলেন। আহ, অনেক দিন বাদে পরিচিত গন্ধ পেলাম। তা ভাই, আপনি কলকাতার কোথায় থাকেন? উত্তর কলকাতায়, বাগবাজারে। সুদীপ্ত জবাব দিতে টেলিফোন বেজে উঠল। হাত বাড়িয়ে রিসিভার তুলে রতিকান্ত বললেন, ইয়েস। ও, কী সব আজে বাজে সিরিয়াল দেখাচ্ছেন? প্রাইম টাইমটা 2 মাসের মধ্যে খালি করে ফেলুন। না না, 2 মাস অনেক সময়, 40টা এপিসোড দেখাতে পারবেন। কি? না, আজও ডিসিশন ফাইনাল হয়নি, যেমন চলছে চলতে দিন। রিসিভার নামিয়ে রেখে রতিকান্ত আবার ধোঁয়া টানলেন। বাগবাজারের রসগোল্লাকে এখন অনেকেই পেছনে ফেলে দিয়েছে, কিন্তু হোয়াট অ্যাবাউট তেলে ভাজা, বেগুনি, আলুর চপ এখন স্ট্যান্ডার্ড কী রকম? প্রাইম টাইমের সিরিয়াল 2 মাস পরে বন্ধ হয়ে যাবে শোনার পর বেশ উত্তেজিত হয়েছিল সুদীপ্ত। ওই স্লটটা যদি রতিকান্ত তাদের দেন। কিন্তু শেষ প্রশ্ন কানে আসতেই কীরকম মিইয়ে গেল ব্যাপারটা। কোনো রকমে ঘাড় নাড়ল। ভালো, বেশ ভালো। গুড। বাঙালির সব কিছুই তো হারিয়ে যাচ্ছে, এটা আছে শুনে ভালো লাগলো। আপনি বাগবাজারের লোক, হেদোর কাছে নকুরের দোকানের নাম শুনেছেন? মাথা নাড়ল সুদীপ্ত। হ্যাঁ, ফ্যান্টাস্টিক সন্দেশ করতো ওরা, জল ভরা তালশাঁস। উফ, আছে এখনো? হ্যাঁ আছে।
কেসি দাস, গাঙ্গুরাম, জলযোগের পয়োধি, কত নাম মনে পড়ছে। বলতে বলতে চোখ বন্ধ করলেন রতিকান্ত, যেন স্মৃতির গভীরে ডুব দিয়েছেন। স্যার, শেষ পর্যন্ত না ডেকে পারল না সুদীপ্ত। চোখ খুললেন রতিকান্ত। পিনাকির খবর কি? উনি আপনার সঙ্গে দেখা করতে আসবেন বলে টিকিট কেটেছিলেন, কিন্তু হঠাৎ ওর এক আত্মীয়া ভাগলপুর থেকে চিকিৎসার জন্য কলকাতায় আসায় আটকে গিয়েছেন। আমাকে বললেন আপনার সঙ্গে দেখা করতে। সুদীপ্ত বলল, কেন? স্যার, আমরা চেষ্টা করেও কলকাতায় কাজের সুযোগ পাচ্ছি না। সেটা তো অনেকেই পাচ্ছে না। জায়গা নির্দিষ্ট, অথচ কাজ করতে চাইছেন অনেকে। সবাইকে তো সুযোগ দেওয়া সম্ভব নয়। রতিকান্ত কথা শেষ করতেই টেলিফোন বাজল। ইংরেজিতে কয়েকটা কথা বলে রিসিভার রেখে বললেন, আমাকে যে এখনই উঠতে হবে ভাই। কোথায় উঠেছেন? বঙ্গভবনে। একলা এসেছেন না সঙ্গে কেউ আছে? আমি একলাই এসেছি। সন্ধ্যের পরে ওদিকে আমার যাওয়ার কথা আছে। ঘরে থাকবেন, যদি সময় পাই গিয়ে কথা বলবো। উত্তর কলকাতা নিয়ে কথা বলতে আমার ভালো লাগে। উঠে দাঁড়ালেন রতিকান্ত। সুদীপ্ত হতভম্বের মতো বেরিয়ে এলো। তড়িঘড়ি মান্ডি হাউসের বাইরে এসে একটা এসটিটি বুথ খুঁজে বের করে সে পিনাকিবাবুর নাম্বার ঘোরালো। পিনাকিবাবুর গলা শুনল। হ্যালো, আমি দিল্লি থেকে সুদীপ্ত বলছি। ও হ্যাঁ, বলো, কি খবর? দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কীরকম ব্যবহার করলো? আমি ঠিক বুঝতে পারলাম না। আশ্চর্য, একটা লোক কথা বলল, নিশ্চয়ই বাংলায় বলেছে, আর তুমি তার মানে বুঝতে পারলে না? উনি প্রথমে বললেন সবাইকে সুযোগ দেওয়ার জায়গা নেই। তার আগে কাউকে নির্দেশ দিয়েছেন প্রাইম টাইমের স্লটের একটি সিরিয়াল বন্ধ করে দিতে। ওই ব্যাপারে কথা বলার সুযোগই পেলাম না। অবশ্য উনি বলেছেন হয়তো আজ সন্ধ্যের পরে আমার সঙ্গে কথা বলতে বঙ্গভবনে আসতে পারেন। এটা কথার কথা হবে হয়তো, সুদীপ্ত বলল। হতে পারে, আবার নাও হতে পারে। তুমি সন্ধ্যে থেকে ঘরেই থাকবে, আর তার আগে এখন এক বোতল দামি হুইস্কি আর কাজু বাদাম কিনবে। রাত্রে আমি ফোন করব। পিনাকিবাবু লাইন কেটে দিলেন। সুদীপ্ত ভাবল, এখন সে হুইস্কি কিনবে কোত্থেকে? তার সমস্ত খরচ মিটিয়ে দিয়েও পিনাকিবাবু তাকে 50,000 টাকার একটা বান্ডিল দিয়ে বলেছিলেন, যদি বোঝো কাজ হবেই তাহলে এটা থেকে খরচ করতে পারো। এখনও পর্যন্ত টাকাটা কাউকে দেওয়ার প্রশ্ন ওঠেনি। রতিকান্ত চৌধুরী পিনাকিবাবুর বন্ধু, বন্ধুর কাছে কেউ ঘুষ নেয় না। তাছাড়া ভদ্রলোককে দেখে মনে হয়েছে অত্যন্ত কঠিন প্রকৃতির মানুষ। অতগুলো টাকা সঙ্গে থাকায় অস্বস্তি আছেই। যেমন এনেছিল তেমনি ফিরিয়ে নিয়ে গেলে তবে অস্বস্তি দূর হবে। সুদীপ্ত চারপাশে তাকালো। এটা অফিস পাড়া, মদের দোকান থাকার কথা নয়। সে সোজা রাস্তা ধরে হাঁটতে লাগলো। মিনিট 15 বাদে সে যেখানে পৌঁছালো তার দুধারে নানান ধরনের দোকান এবং রেস্টুরেন্ট। একটু এগিয়ে যেতেই সে মদের দোকান দেখতে পেল। ছোট দোকান, কিন্তু সাইনবোর্ড পড়তে অসুবিধে হচ্ছে না। দোকানদার হিন্দিতে জিজ্ঞাসা করলেন, কি নিতে চান বলুন? বোতলগুলোর ওপর সাঁটা লেবেলে তখন সুদীপ্তর চোখ। বলল, হুইস্কি। কি হুইস্কি নেবেন? ফাঁ পড়ে পড়ল সুদীপ্ত। সেই মদ্যপান করে না। মদ বলতে হুইস্কি, জিন, ভদকা, রাম অথবা বিয়ারের কথাই সে জানে। অথচ এই লোকটি তাকে অজ্ঞ ভাববে সেটাও ঠিক নয়। সুদীপ্ত গম্ভীর গলায় বলল, মোটামুটি দামে কি আছে? লোকটি দেখালো বোতল। খুব ভালো স্বাদ, টেস্ট করে কেউ খারাপ বলেননি। করকরে 450 টাকা দিয়ে বোতলটি কিনল সুদীপ্ত। লোকটি ক্যারি ব্যাগের ভেতর বোতলটি দেওয়ায় রাস্তায় হাঁটতে অসুবিধে হলো না সুদীপ্তর। বঙ্গভবনে ফিরে তালা খুলে ঘরে ঢুকল সে। আলো জ্বালল। এই ঘর বেশ সভ্যভব্য, যে কোনো লোককে আপ্যায়ন করা যায় এখানে। কিন্তু চেয়ার একটা আর একটা আনাতে হবে। বোতলটা টেবিলে রাখতে খেয়াল হলো তার কাজু বাদাম কেনা হয়নি। আবার বেরুতে হবে।
তারপরেই গ্লাসের দিকে নজর গেল। কীরকম মোটা সোটা গ্লাস। মুশকিল হলো রতিকান্ত চৌধুরী আদৌ আসবেন কি না বোঝা যাচ্ছে না। ভদ্রলোক স্রেফ আড্ডা মারতে তার কাছে আসবেন কেন? তাছাড়া উনি বঙ্গভবনে এসে কার খোঁজ করবেন? সে তো নাম বলার সুযোগই পায়নি। অতএব এখানে এলেও তার নাম বলে খোঁজ নিতে পারবেন না সে কোন ঘরে আছে। হতাশ হয়ে চেয়ারে বসে পড়তেই খেয়াল এলো সে তো নিজের নাম লিখে স্লিপ দিয়েছিল বেয়ারার হাতে। রেফারেন্স হিসেবে পিনাকিদার নাম বলেছিল। রতিকান্ত যদি স্লিপটা ফেলে না দিয়ে থাকেন তাহলে স্বচ্ছন্দে চলে আসতে পারেন। সে বেল বাজালো। বেয়ারা এলে বলবে কাজু বাদাম কিনে আনতে আর একটা ভালো গ্লাস দিতে। এই সময় দরজায় শব্দ হলো। এত তাড়াতাড়ি লোকটা এসে গিয়েছে বলে খুশি হলো সে। সুদীপ্ত চেঁচিয়ে বলল, কাম ইন। দরজা ঠেলে যিনি সামনে এসে দাঁড়ালেন তাকে মোটেই আশা করেনি সুদীপ্ত। তারপরে দ্বিতীয় জনও দেখা দিলেন। নমস্কার, আপনি নিশ্চয়ই ওকে আমার কথা বলেননি? ভদ্রমহিলার মুখ চোখ থমথমে, গলার স্বর ঈষৎ রাগত। সুদীপ্ত কিছু বলতে গিয়েও কথা খুঁজে পেল না। এবার ভদ্রলোক বললেন, আমরা একটু কথা বলতে চাই, ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন, সুদীপ্ত বাধ্য হলো বলতে। ভদ্রমহিলা সোজা চলে এসে চেয়ারে বসলেন, ভদ্রলোক বিছানায়। সুদীপ্ত দাঁড়িয়ে। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? ভদ্রমহিলা সুদীপ্তকে জিজ্ঞাসা করলেন। ঠিক আছে, বলুন না। দ্বিতীয় চেয়ার নেই, বসতে হলে খাটে বসতে হয়। সুদীপ্ত মনে মনে বলল, কা। ভদ্রলোক ভদ্রমহিলাকে বললেন, তুমি বলো। না, তুমি শুরু করো। ভদ্রমহিলা মাথা দোলালেন। দেখুন ভাই, আপনি এবং আমরা কলকাতা থেকে এসেছি, আমরা বাঙালি। এই প্রবাসে এসে আমরা যদি পরস্পরকে সাহায্য না করি তাহলে খুবই আক্ষেপের ব্যাপার হবে। আমি কিভাবে সাহায্য করব বুঝতে পারছি না। বলছি, আপনি তো বাংলা সিরিয়ালের ব্যাপারে রতিকান্ত চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছেন, তাই না? আপনি কি করেন? আমি সিরিয়াল পরিচালনা করি। তার মানে আপনি কোনো প্রযোজকের হয়ে সিরিয়ালের জন্য এখানে এসেছেন। অ্যাপয়েন্টমেন্টটা নিশ্চয়ই কলকাতা থেকে করেছিলেন? হ্যাঁ, আমার প্রযোজক টেলিফোনে ওটা করে দিয়েছিলেন। ওরা মুখ চাওয়াচাওয়ি করল। ভদ্রলোক বললেন, তা আজ কাজের কথা কিছু হলো? না, এখনো হয়নি। সহজে হবে না, এই লোকটি গভীর জলের মাছ। ভদ্রলোক বললেন। বড্ড বাজে কথা বলো। ভদ্রমহিলা ঝাঁঝিয়ে উঠলেন। আপনাকে কি আবার যেতে বলেছেন উনি? সুদীপ্ত কি বলবে ভেবে না পেয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। ভদ্রমহিলা ঘড়ি দেখলেন। ও বাবা, অনেক দেরি হয়ে গিয়েছে, তুমি যাও, নিয়ে এসো। তুমি? আমি একটু পরে ঘরে যাচ্ছি, ভদ্রমহিলা বললেন। ভদ্রলোক চলে গেলে ভদ্রমহিলা হাসলেন। আপনাকে খুব বিরক্ত করেছি না? আসলে আমরা খুব সমস্যায় পড়েছি। আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, অন্যের হয়ে নানান রকমের কাজ করে দিই আমরা। 3 জন সিরিয়াল প্রযোজক আমার কাছে এসেছেন। এদের 2 জনের মেগা সিরিয়াল চলছিল, কিন্তু আচমকা সেটা বন্ধ করার জন্যে 1 মাসের নোটিশ দেওয়া হয়েছে। এর ফলে বিশাল ক্ষতি হবে প্রযোজকের। তারা নিজেরা চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ওপরতলার মন পেতে, তাই আমাদের দায়িত্ব দিয়েছেন। যদি আমরা বন্ধ করার নোটিশ তুলে নিতে কর্তৃপক্ষকে রাজি করাতে পারি তাহলে ওরা উপযুক্ত দক্ষিণা দেবেন আমাদের। এখন এটা আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমাদের ব্যবসার ভবিষ্যৎ নির্ভর করছে এই কেসের সাফল্যের ওপর। ভদ্রমহিলা চুপ করলেন। সুদীপ্ত অবাক হয়ে শুনছিল। প্রায়ই কানে আসতো, ওই সিরিয়াল সরকার বন্ধ করে দিচ্ছে, ওই সিরিয়ালকে আর এক্সটেনশন দেওয়া হবে না, মান ভালো নয় বলে। কিন্তু সেই সব সিরিয়ালকে আবার সক্রিয় করতে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এগিয়ে এসেছে তা তার জানা ছিল না। সুদীপ্ত নিচু স্বরে বলল, আমি কি করতে পারি বুঝতে পারছি না তো।
কাল কখন ওর সঙ্গে দেখা করবেন? এখনও ঠিক হয়নি, উনি ফোনে বলবেন। ফোনে? আপনাকে করতে বলেছেন? মাথা নেড়ে মিথ্যে কথা বলল সুদীপ্ত। উনি নিজে করবেন বলেছেন। মাই গড, আপনি তো খুব লাকি। একটা রিকোয়েস্ট করব? বলুন। আমি আপনার সঙ্গে ওর কাছে যাব। বেশ, উনি ফোন করলে ওকে বলবো। না না, বলবেন না। না বলে গেলে উনি কথা বলতে বাধ্য হবেন। কিন্তু যদি আমার ওপর রেগে যান? হাসলেন ভদ্রমহিলা। যাতে না রাগেন সেই দায়িত্ব আমি নিচ্ছি। শুধু এই উপকারটুকু করার জন্য আমি আপনাকে 5,000 টাকা দেব। অবাক হলো সুদীপ্ত। এসব না করে আপনি সোজা ওর বাড়িতে চলে যান না। অনেকে সেই চেষ্টা করেছেন। মিস্টার চৌধুরী তাদের চিরদিনের জন্যে বাতিল করেছেন। ভদ্রমহিলা উঠলেন। আমি 3 তলার প্রথম বাঁ দিকের ঘরে উঠেছি। আড্ডা মারতে ইচ্ছে করলে চলে আসতে পারেন। দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। চুপচাপ শুয়েছিল সুদীপ্ত। পিনাকিবাবুর সহপাঠী রতিকান্ত শুধু এটুকু তথ্য তাকে আশান্বিত করেছিল। ভেবেছিল দিল্লিতে এলেই কাজ হয়ে যাবে। সে একটা ভালো সিরিয়াল পরিচালনা করতে চায়, যা দেখে দর্শকরা খুশি হবে। কিন্তু আজ রতিকান্তর সঙ্গে কথা বলে মনে হচ্ছে খালি হাতেই ফিরতে হবে। কলকাতায় যে ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থা সিরিয়াল বাঁচানোর বা নতুন সিরিয়াল বের করার দায়িত্ব নিয়েছে তা জানা ছিল না। পিনাকিবাবুও জানতেন না। জানলে তাকে দিল্লিতে পাঠাতেন না। এরা অর্ডার বার করে নিয়ে গেলে তাদের দক্ষিণা দিয়ে দিতেন। দরজায় শব্দ হলো। তন্দ্রা এসেছিল সুদীপ্তর। তবু শব্দটা কানে যেতে শুয়ে শুয়েই বলল, কাম ইন। দরজা খোলা আছে। যিনি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন তাকে আশাই করেনি সুদীপ্ত। এক লাফে উঠে বসল সে। আপনি? আসুন আসুন। সে কি, আমি তো আপনাকে বলেছিলাম আসতে পারি। রতিকান্ত চৌধুরী চেয়ারটা টেনে বসে চারপাশে চোখ বোলালেন। ঘরে এসি নেই? না, মানে এখন তো গরম তেমন নেই। গরমেই যে এসি চালানো হয় এমন ভাবার কোনো কারণ নেই। ধুলোর অ্যালার্জি থেকে বাঁচার জন্যে গভীর শীতেও আমি হালকা এসি চালাই। জাগে। বাবু পিনাকির খবর কি? রতিকান্ত হাত বাড়ালেন। ভালো, কিন্তু কেন হাত বাড়ালেন বুঝতে পারল না সুদীপ্ত। সিগারেট? তাড়াতাড়ি প্যাকেটটা এগিয়ে দিতে বিছানা থেকে নেমে এলো সুদীপ্ত। প্যাকেট নিয়ে সিগারেট বের করতে করতে রতিকান্ত হাসলেন। অনেক দিন পরে সিগারেট খাচ্ছি, বেড়ে লাগে। কলকাতা এখন কোন ব্র্যান্ডের সিগারেট বেশি চলে? ধন্দে পড়ল সুদীপ্ত। আমাদের ছাত্রাবস্থায় চারমিনার খুব চালু ছিল, তারপর এই উইলস ফিল্টার। আপনি কীরকম পরিচালক, বাজারের খবর রাখেন না? খিচিয়ে উঠলেন রতিকান্ত। এখন ঠিকঠাক বলা মুশকিল, আসলে সিগারেট খাওয়া তো খুব কমে গিয়েছে। রতিকান্ত চেয়ার ছেড়ে উঠলেন। একটু আরাম করি। বিছানার চাদরটা নিশ্চয়ই আপনি আসার পর পাল্টেছে? হ্যাঁ, আমি আজ দুপুরে ঘরে ঢুকে দেখেছি ওরা পাল্টাচ্ছে। গুড। বালিশে মাথা রেখে শুয়ে পড়ে সিগারেট ঠোঁটে রাখলেন রতিকান্ত। ওটা এখনও ধরাননি। সুদীপ্ত জিজ্ঞাসা করল, স্যার দেশলাই দেব? একটু পরে, তামাকের গন্ধটা আর একটু নিই। হ্যাঁ, কি নিয়ে এসেছেন? খেয়াল হলো সুদীপ্তর। দ্রুত আড়ালে রাখা মোড়কে মোড়া বোতলটা বের করে টেবিলে রাখল। সযত্নে মোড়ক খুলল। মাই গড, আপনি ইন্ডিয়ান হুইস্কি নিয়ে এসেছেন। লোকে ব্ল্যাক লেভেল, শিভার্স, ব্লু লেভেল নিয়ে লাইন দিয়ে বসে আছে, আর আপনি? এই জন্যেই বাঙালির কিছু হলো না। কিছুতে নজর বড় করতে পারলেন না আপনারা। কলকাতায় যে কটা বাংলা মেগা সিরিয়াল চলছে তার 80% মালিকানা অবাঙালির। কেন? ওরা জানে কাউকে কি করে খুশি করতে হয়। নাকে শব্দ তুললেন রতিকান্ত। আসলে এখানে তো আমি নতুন, দোকানদারকে বলেছিলাম বেস্ট হুইস্কি দিতে। লোকটা বলল এটাই নাকি বেস্ট। দামও নিল 450 টাকা। সুদীপ্ত অপরাধীর গলায় বলল,
রতিকান্ত হো হো করে হেসে উঠলেন। আপনি ড্রিঙ্ক করেন না? না, মাথা নাড়ল সুদীপ্ত। তাই দোকানদার আপনাকে টুপি পরাতে পেরেছে, 50 টাকা বেশি নিয়েছে। যাগে, কী করা যাবে, অভাবে স্বভাব নষ্ট করা যাক। গ্লাস ধোয়া আছে? তখন মনে পড়ে গেল সুদীপ্তর, সে বেল বাজিয়ে বেয়ারাকে ডেকেছিল, কিন্তু বেয়ারা আসার আগেই ওই ভদ্রলোক ভদ্রমহিলা এই ঘরে এসেছিলেন। বেয়ারা আসেনি। এবার বেল বাজাতেই বেয়ারা চলে এলো। সুদীপ্ত তাকে জিজ্ঞাসা করলো এর আগে তাকে ডাকা সত্ত্বেও কেন আসেনি। লোকটি জানালো সে একটু বাইরে বেরিয়েছিল। রতিকান্ত বললেন, ভালো গ্লাস আছে তোমার স্টকে? আছে স্যার। 2টো নিয়ে এসো, আর 2 বোতল বিসলেরি। আমি খোলা জলকে বিশ্বাস করি না। ঠিক আছে স্যার। ও হ্যাঁ, 200 গ্রাম কিশমিশ আর অল্প বাদাম আনবে, তাড়াতাড়ি। বেয়ারা মাথা নেড়ে হাত বাড়াতে সুদীপ্ত চটপট 100 টাকার নোট দিয়ে দিল। এতে হবে না? রতিকান্ত বললেন, আলবাত হবে, বাকিটা ফেরত দিতে হবে না, চটপট করো। দরজা ভেজিয়ে দিতেই রতিকান্ত জিজ্ঞাসা করলেন, উত্তর কলকাতার গঙ্গার ঘাট হলো ফ্যান্টাস্টিক জায়গা, ওখানে যাওয়া হয়? না, আমার বাড়ি থেকে বেশ দূর। তাতে কি হয়েছে, আমরা দল বেঁধে রবিবারের সকালে যেতাম বেদিং বিউটি দেখতে। এককালে বাঙালি মহিলাদের কি ফিগার ছিল, যেমন লম্বা তেমনি চওড়া, আর এখন মনে হয় দেশলাই কাঠি হাঁটছে। মাথা নাড়লেন রতিকান্ত। সুদীপ্ত সাহস সঞ্চয় করছিল, এবার বলে ফেলল, স্যার, আমরা খুব আশা করে আছি। পিনাকিবাবু বলেছেন আপনি নিশ্চয়ই আমাদের সুযোগ দেবেন। এই সুযোগটা পেলে আমার একটা বড় ব্রেক হয়, আপনি যদি একটু কনসিডার করেন স্যার। দেখুন ভাই, এই কথাগুলো নানান মুখে এত শুনেছি যে এখন ইরিটেশন হয়। আমাকে আঁকা পেলে মানুষ কেন যে অন্য কথা বলতে পারে না। যাগে, পিনাকির স্ত্রীকে চেনেন? ঢোক গিলল সুদীপ্ত। না, আমি ঠিক। তার মানে ওর বাড়িতে আপনার যাওয়া আসা নেই? হ্যাঁ, আমি ওর অফিসেই যাই। পিনাকির বউ শুনেছি দারুণ দেখতে ছিল, সিনেমার নায়িকা হতে পারত। বিয়ের পর পিনাকি ওকে আর বাইরে বের করেনি। ওর মতো কনসারভেটিভ লোক কি করে সিরিয়াল বানাতে এলো আমি ভেবেই পাই না। যাগে, মন্দিরার খবর কি? মন্দিরা? আরে ধুর মশাই, পরিচালক হতে চান অথচ নায়িকার নাম শোনেননি? ও হ্যাঁ, উনি তো অভিনয় ছেড়ে দিয়েছেন। সেটা জানি, কিন্তু কোথায় আছে জানি না। ত্রিপাঠী ওকে নায়িকা বানিয়ে ছেড়েছিল। দিল্লিতে কতবার এসেছে আমার কাছে ত্রিপাঠীর জন্যে। বাপের বয়সী লোকটা ওকে দিয়ে যা ইচ্ছে তাই করাতো। শেষের দিকে হুইস্কি খেত খুব। শুনেছি একজন সাধারণ ছেলেকে বিয়ে করে কলকাতা ছেড়ে চলে গিয়েছে। খুব ভালো করেছে। বেয়ারা এলো জলের বোতল, গ্লাস, কিশমিশ, বাদাম নিয়ে টেবিলে রেখে চলে গেল। রতিকান্ত বললেন, আর দেরি কেন, শুরু করো। জীবনে কখনো গ্লাসে মদ ঢালিনি সুদীপ্ত, কিন্তু বন্ধুদের দেখেছে। সেই আন্দাজে মদ ঢেলে রতিকান্তর দিকে তাকালো। রতিকান্ত মাথা নাড়লেন। ঠিক আছে, স্কচ হলে নিট খেতাম, কিন্তু প্রায় ভর্তি করে দাও গ্লাস। বিসলেরির বোতল খুলে জল ঢেলে গ্লাস এগিয়ে ধরল সুদীপ্ত। এবার উঠে বসলেন রতিকান্ত। একটা কথা স্বীকার করতেই হয়, খাওয়াটাও একটা পরিশ্রম। তুমি নাও। আমি আমি খাই না স্যার। কেন, তোমার কি লিভার খারাপ? না, মানে শোনো, মদের আসরে যে গ্লাস হাতে নেয় না সে ক্রিমিনাল। রতিকান্ত বললেন, আমি মদ খেয়ে যা যা বলবো তুমি সুস্থ মাথায় তা মনে রেখে দেবে? নো, এটা চলবে না। ঢালো মদ গ্লাসে। হুম, আমার কথা না শুনলে পস্তাবে। গ্লাসটা ধরে রাখলেন রতিকান্ত, চুমুক দিলেন না।
হাত কাঁপছিল। কোনো মতে খানিকটা হুইস্কি গ্লাসে ঢেলে জল মিশিয়ে শ্বাস ফেলল সুদীপ্ত। রতিকান্ত চুমুক দিয়ে বললেন, ইন্ডিয়ান হুইস্কি প্রথম দিকে চুমুক দিলে গন্ধে গা গোলায়, কিন্তু পরে আর গন্ধটা যে খাচ্ছে সে পায় না। উল্লাস, বলো উল্লাস। গ্লাস ওপরে তুললেন রতিকান্ত। উল্লাস, মিনমিনে গলায় বলল সুদীপ্ত। মুঠোয় কিশমিশ আর বাদাম তুলে মুখে চালান দিচ্ছিল লোকটা। সুদীপ্ত জিজ্ঞাসা করল, স্যার কাল কখন যাব? কোথায়? আপনার কাছে। যাওয়ার কি দরকার, আমি তো নিজেই এসেছি। আর একটা বড় চুমুক দিলেন রতিকান্ত। বেশ ভালো লাগছে হে, পরিচিত কেউ ভাবতেই পারবে না এরকম একটা শ্যাবি ঘরে তোমার সঙ্গে বসে আমি ড্রিঙ্ক করছি। এই মুহূর্তে ভারতবর্ষের অন্তত 8টি মেগা সিরিয়াল থেকে বছরে 2 কোটি টাকা পাচ্ছি। 4 বছর গেল, এখন আর ভালো লাগে না, এত টাকা রাখার জায়গাই নেই। তার চেয়ে তোমার সঙ্গে এই ঘরে বসে নিশ্চিন্তে ড্রিঙ্ক করায় যে আরাম তা কেউ বুঝবে না। চোখ বন্ধ করলেন রতিকান্ত, তারপর গান ধরলেন। এই সময়ে দরজার শব্দ হতেই গান থামালেন রতিকান্ত। ইশারায় সুদীপ্তকে বললেন কে এসেছে দেখতে। সে দরজার একটা পাল্লা সামান্য খুলতেই বেয়ারাকে দেখতে পেল। কি দরকার? সুদীপ্ত জিজ্ঞাসা করল। নিচের তলায় মেম সাহেব জিজ্ঞাসা করছেন আপনি যাবেন কি না। না, যাব না। বেয়ারা চলে গেলে দরজা বন্ধ করল সুদীপ্ত। রতিকান্ত জিজ্ঞাসা করলেন, মেম সাহেবটি কে? কলকাতা থেকে নিয়ে এসেছো নাকি? না না, আজ মান্ডি হাউসে উনি যেচে আমার সঙ্গে আলাপ করেছেন। মান্ডি হাউসে? হ্যাঁ, আপনার সঙ্গে দেখা করতে চান, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। কেন, কি দরকার? 2টো সিরিয়াল নাকি বন্ধ হতে চলেছে, আপনাকে রিকোয়েস্ট করবেন বাঁচাতে। উনি প্রডিউসার? তা কি করে হবে? অবাঙালি? না না, বাঙালি। ইম্পসিবল, ও 2টো বাঙালি প্রডিউসারের নয়। রতিকান্ত মাথা নাড়লেন। নির্ঘাত দালাল। আমি তোমার কাছে আসবো তা জানে না তো? না না স্যার। গুড, এসেছিলাম তাও বলার দরকার নেই। কেন বলবো স্যার, ওই সিরিয়াল 2টো বন্ধ হলে তবেই তো সুযোগ হবে আমাদের। বাহ, বেশ বুদ্ধি। বিছানা থেকে নেমে দাঁড়াতে একটু টলে গেলেন রতিকান্ত, তারপর হাত বাড়ালেন। কই দাও। কি দেব? হকচকিয়ে গেল সুদীপ্ত। ন্যাকামি করো না, দেরি হয়ে গেছে বেশ। পিনাকি আমাকে দেবার জন্যে কিছু দেয়নি তোমাকে? হাতটা বাড়ানোই ছিল। 50,000 টাকার বান্ডিলটার কথা মনে পড়ল সুদীপ্তর। কিছুক্ষণ আগে লোকটা বলল তার টাকার দরকার নেই। হাসলেন রতিকান্ত। আমি টাকাটা না নিলে পিনাকি দুঃখ পাবে। সুদীপ্ত সুটকেস খুলল। 50টা 1000 টাকার নোট। আজ মদ কিনতে কিছু খরচ হয়েছে, থাকা খাওয়ার টাকাও লাগবে। সে দ্রুত 5টা নোট সরিয়ে এগিয়ে ধরতে রতিকান্ত জিজ্ঞাসা করল, কত আছে এতে? 45। পিনাকি ওই পাঠিয়েছে? ছুঁচো মেরে হাত গন্ধ করতে বলেছে আমাকে। ছি, এই জন্যে বাঙালির কিছু হয় না। যে কোনো অবাঙালি প্রডিউসার মিনিমাম 1 লাখ দিয়ে বউনি করত। টাকাটা পকেটে পুরে আমার সঙ্গে চলো। পকেটে পুরব? হ্যাঁ, পিনাকির নাম করছো বটে, কিন্তু তুমি কে তা আমি জানি না। দরজা খুলে বেরুতেই সিবিআই আমার ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। ওগুলো ধরলে নোটের ওপর আমার আঙুলের ছাপ পেয়ে যাবে ওরা। সারা জীবনের জন্যে ফেঁসে যাব। তোমার মতলব কি তা তো আমি জানি না। চলো। দরজার বাইরে এসে দুপাশে তাকিয়ে রতিকান্ত সুদীপ্তকে নিয়ে লিফটে উঠলেন। আমার গাড়িতে উঠে বসে দেবে। পার্কিংয়ে গাড়ি ছিল। ড্রাইভার গাড়ি নিয়ে আসতেই রতিকান্ত পেছনের দরজা খুলে উঠে বসে বললেন, এসো। তারপর ড্রাইভারকে নির্দেশ দিলেন হিন্দিতে,
রাতের দিল্লিটাই সাহেব দেখতে চান, একটু ঘুরে বেড়াও। তারপর চাপা গলায় বললেন, বান্ডিলটা পকেট থেকে বের করে আমার পাশে সিটের ওপর রেখে দাও, ড্রাইভার যেন সন্দেহ না করে। সুদীপ্ত আদেশ পালন করল। মিনিট 10 ফালতু ঘোরাঘুরির পর রতিকান্ত নির্দেশ দিলেন ড্রাইভারকে বঙ্গভবনে ফিরে যেতে। নামবার আগে সুদীপ্ত জিজ্ঞাসা করল, কাল কখন যাব? সকাল 8টায় আমাকে বাড়িতে ফোন করো। পকেট থেকে একটা কার্ড বের করে সুদীপ্তর হাতে ধরিয়ে দিলেন রতিকান্ত। বঙ্গভবন থেকে পিনাকিকে ফোন করল সুদীপ্ত। উনি এসেছিলেন, ওই বিষয়ে কোনো কথা বলতে চাননি, আপনার দেওয়া প্যাকেটটা নিয়ে গিয়েছেন। পিনাকির গলা শুনল। ভালো খবর, পুরোটাই? না, কদিন থাকতে হবে জানি না তো, তাই। ওকে ওকে, কবে দেখা করতে বলেছে? কাল সকালে ফোন করলে জানাবেন। গুড লাক। পিনাকি ফোন কেটে দিলেন। ফোনের বিল মিটিয়ে সুদীপ্ত লিফটের দিকে যাচ্ছিল। লোকটা পেছন থেকে ডাকল, এই যে আপনি কার্ডটা ফেলে যাচ্ছেন। সুদীপ্ত এগিয়ে গিয়ে কার্ডটি নেবার আগেই লোকটি নাম পড়ে ফেলেছে। রতিকান্ত চৌধুরী, দূরদর্শনের। মাথা নাড়ল সুদীপ্ত। সকালে ঘুম ভাঙল দরজায় শব্দ হওয়ায়। ধর্মরিয়ে বিছানা ছেড়ে দরজা খুলতেই কুসুমকে দেখতে পেল সুদীপ্ত। কুসুমের পরনে হাত কাটা ম্যাক্সি। কুসুমকে বসিয়ে রেখে টয়লেট থেকে ফিরে সুদীপ্ত দেখল কুসুমের মধ্যে 3 ভাগ শেষ হওয়া মদের বোতল এবং গ্লাস দুটো আবিষ্কার করে ফেলেছেন। কে এসেছিল কাল রাত্রে? চোখের কোণে তাকালেন কুসুম। আমার পরিচিত এক ভদ্রলোক। দুজনে মিলে 10 পেগ খেয়ে ফেলেছেন? আপনাকে দেখে তো মনে হয় না এত মদ খেতে পারেন। অতটা খাওয়ার পর ভদ্রলোককে এগিয়ে দিতে নিচে নামতে পেরেছিলেন? স্বীকার করছি, ক্ষমতা আছে। এখন বলুন তো, কে ওই ভদ্রলোক? এইবার ঠাহর করল সুদীপ্ত। কুসুম ওই রিসেপশনিস্টের কাছে শুনেছেন। বেশি কথা বলার অভ্যেস থাকায় লোকটা ওই কার্ডের গল্প নিশ্চয়ই কেউ করেছে। চট করে ঘড়ি দেখল সুদীপ্ত। 8টা বাজতে 20 মিনিট বাকি আছে। সে হাসল। আপনার অনুমান ঠিক। আর অত করে বলা সত্ত্বেও আমাকে ডাকলেন না আপনি? আমি কলকাতা থেকে স্কচ নিয়ে এসেছি ওকে গিফট দেব বলে। ইস, এই ঘরে উনি এতক্ষণ ছিলেন, ড্রিঙ্ক করেছেন, তার মানে আপনার সব কাজ হয়ে গেছে, তাই না? না, গত রাত্রে ও বিষয়ে কোনো কথাই হয়নি। আমাকে একটু নিচে যেতে হবে। চা ঘরেই দিয়ে যায়। চা নয়, একটা ফোন করতে হবে 8টার সময়। আমার মোবাইল থেকে করুন। মোবাইল ফোন টেবিলের ওপর রেখে বেল টিপলেন কুসুম। আমারও সকালে চা খাওয়া হয়নি। চা এসে গেল। চুপচাপ চা খাচ্ছিল ওরা। কুসুম বললেন, সময় তো হয়ে যাচ্ছে। ঘড়ি দেখল সুদীপ্ত। 8টা বাজতে 3। কার্ডটা বের করে নাম্বার দেখে ডায়াল করল সে। রিং হচ্ছে। তারপর একজন মহিলার গলা পেল। হ্যালো, মিস্টার চৌধুরী আছেন? কে বলছেন? সুদীপ্ত, কলকাতা থেকে এসেছি। আমি মিসেস চৌধুরী। আমাকে আধ ঘন্টা পরে ফোন করবেন প্লিজ। নিশ্চয়ই, কিন্তু একটু ধরুন। ভদ্রমহিলা বোধহয় টেবিলের ওপর রিসিভার নামিয়ে রাখলেন। সুদীপ্ত বুঝতে পারছিল না কেন মিসেস চৌধুরী তাকে আধ ঘন্টা বাদে ফোন করতে বললেন। কুসুম ইশারায় জানতে চাইলেন কি কথা হয়েছে। সুদীপ্ত মাথা নেড়ে জানালো কথা না বলতে। রতিকান্তর গলা কানে এলো। হ্যালো, আমি সুদীপ্ত। এ কোন সুদীপ্ত? বোঝা গেল রতিকান্ত বিরক্ত হয়েছেন। পিনাকিবাবু পাঠিয়েছেন কলকাতা থেকে কাল রাত্রি বঙ্গভবনে। সকালেই তো ফেরার ট্রেন, দেরি না করে স্টেশনে চলে যাও। কিন্তু হয়ে যাবে, চিন্তা করো না। কিন্তু আপনাকে তো প্রপোজাল দেওয়াই হয়নি, আপনি তো কিছুই জানেন না। আমার জানার দরকার নেই। কলকাতার অফিসের সঙ্গে যোগাযোগ রেখো, আমি ওদের বলে দেব। ওকে? স্যার, ওখানে কোনো কাজ হবে না, আপনি তো সব জানেন। পিনাকিকে বলবে আমার সঙ্গে কথা বলতে। এবার লাইনটা কেটে দিলেন রতিকান্ত চৌধুরী।
হতভম্ব হয়ে রিসিভারটার দিকে তাকালো সুদীপ্ত। কি বলল? কুসুম আর ধৈর্য রাখতে পারলেন না। কলকাতায় ফিরে যেতে বললেন। সুদীপ্ত হতাশ গলায় বলল, তার মানে আপনার তো কাজ হয়নি? হয়নি তো। আপনার কাছ থেকে কাগজপত্র নিয়েছেন? না, দেওয়ার সুযোগই তো পাইনি। তাহলে চলে যেতে বললেই চলে যাবেন? কি করব, কি করতে পারি? আবার দেখা করুন। যদি এবার ঢুকতে না দেয়? একটু ভাবলেন কুসুম, তারপর জিজ্ঞাসা করলেন, কাল রাত্রে কি কথা হয়েছিল বলুন তো? টাকার কথাটা বাদ দিয়ে যতটা বলা সম্ভব তাই বলল সুদীপ্ত। সুদীপ্ত, এটা একটা যুদ্ধ। আমরা একসঙ্গে না লড়লে হার অনিবার্য। আপনার আমার চেয়ে অনেক শক্তিশালী লোকের কাছে এরা নিজেদের বাধা রেখেছে। চলুন 11টা নাগাদ অফিসে যাই। আমি একজনকে ধরেছি, তিনি আমাকে ভেতরে ঢোকার অনুমতি দেবেন। তার সঙ্গে দেখা করার অছিলায় আমরা মিস্টার চৌধুরীর চেম্বারে যাব। আমরা মানে আপনি আর আমি। কুসুম চলে যাওয়ার পরে ঘড়ি দেখেই মনে পড়ে গেল 8 ঘন্টার বেশি সময় চলে গিয়েছে। সে চটপট দরজা বন্ধ করে নিচে নেমে এলো। টেলিফোনের সামনে আজ অন্য লোক। রিসিভার তুলে বোতাম টিপল সুদীপ্ত। রিং হচ্ছে। 4 বারের পর মহিলা কণ্ঠ শুনতে পেল। হ্যালো, আমি সুদীপ্ত, একটু আগে ফোন করেছিলাম। ও হ্যাঁ, আপনি তো বঙ্গভবনে উঠেছেন। হ্যাঁ, আমি আসছি, ধরুন মিনিট 25 লাগবে। রিসিভার নামিয়ে রাখলেন মিসেস চৌধুরী। হকচকিয়ে গেল সুদীপ্ত। রতিকান্ত চৌধুরীর স্ত্রী তার সঙ্গে দেখা করতে আসছেন কেন? সিরিয়াল অ্যাপ্রুভালের ব্যাপারে ওর তো কোনো হাত নেই। অযথা কল্পনা করে কোনো লাভ নেই। ভদ্রমহিলা এলেই তো সব শোনা যাবে। 11টা বাজতে দেরি আছে, কিন্তু মিসেস চৌধুরী যে আসছেন তা কি কুসুমকে জানানো ঠিক হবে? অথচ 11টার সময় মান্ডি হাউসে যেতে চেয়েছেন মহিলা, নিশ্চয়ই তার ঘরে আসবেন তাড়া দিতে। সুদীপ্ত বঙ্গভবনের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক 10টার সময় একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। মধ্যবয়সিনী এক মহিলা ড্রাইভারকে কিছু বলে দরজা খুলতে যেতেই সুদীপ্ত এগিয়ে গেল। কিছু মনে করবেন না, আপনি কি মিসেস চৌধুরী? হ্যাঁ। সুদীপ্ত? হ্যাঁ, আমার ঘরে না লোকজন আছে, হয়তো আপনার অসুবিধে হবে, তাই। ও, ভাবলেন মহিলা। উঠে আসুন। সুদীপ্ত উঠল। হিন্দি ভাষীর মতো উচ্চারণে তিনি ড্রাইভারকে নির্দেশ দিলেন। কাল ওকে কত টাকা দিয়েছেন? সরাসরি তাকালেন মিসেস চৌধুরী। মানে? থিতিয়ে গেল সুদীপ্ত। এই সময় বেয়ারা এসে কফি দিয়ে গেল। মিসেস চৌধুরী বললেন, কফি খেতে খেতে কথা বলুন। আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, যা বলছি তাই করুন। গরম কফিতে চুমুক দিতে গিয়ে সামলে নিল সুদীপ্ত। কত দিয়েছেন? 45, কোনো মতে বলল সুদীপ্ত। কম দিলেন কেন? কম মানে? পিনাকিবাবু আপনাকে 50 দিতে বলেছিলেন, তাই না? পা ঠান্ডা হয়ে গেল সুদীপ্তর। কথাটা ইনি জানলেন কি করে? কফিতে চুমুক দিয়ে মিসেস চৌধুরী বললেন, কাল রাত্রে কানে এলো ও টেলিফোনে বাংলায় কথা বলছে। যাকে বলছে সে যে বন্ধু লোক তা বুঝলাম। তাকে ধমকে বললে, তুই আমাকে কি ভেবেছিস? তোর কাছ থেকে আমি টাকা নেব? তুই আমাকে এতটা আন্ডার এস্টিমেট করলি যে পরিচালকের হাত দিয়ে 45 পাঠালি? বলে ও পক্ষের কথা শুনে বলেছিল, নো পিনাকি, তোর লোক আমাকে 50 দেয়নি, 45 দিয়েছে। প্রথমেই যে টাকা মারছে তাকে তুই বিশ্বাস করবি কি করে? না, তুই পরিচালক চেঞ্জ কর। আমি তোকে 2টো নাম বলতে পারি, তারপর এসে কথা বল। আমি কথা দিচ্ছি তোকে। অসাড় হয়ে গেল সুদীপ্ত। রতিকান্তবাবু পিনাকিদার কাছে তাকে চোর প্রমাণ করেছে। পিনাকিদা নিশ্চয়ই মুখ ফিরিয়ে নেবে। তাহলে তার কি হবে? সে দেখল মিসেস চৌধুরী তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ঠোঁট কামড়ালো সে। মিসেস চৌধুরী জিজ্ঞাসা করলেন, আপনি 5 সরাতে গেলেন কেন? পিনাকিদা আমার যাতায়াতের জন্য আর 2 দিনের বঙ্গভবনের থাকা খাওয়ার টাকা দিয়েছিলেন। কাল যখন রতিকান্তবাবু আমার কাছে আসতে চাইলেন
তখন দামি মদ কিনে রাখতে বলেছিলেন। আমি কখনো মদ খাইনি, কিনিনি, সেটা কিনতে অনেক টাকা বেরিয়ে গেল। আমার ওখানে এসে উনি এত আন্তরিকভাবে গল্প করছিলেন যে মনে হচ্ছিল আমাকে আরও কয়েকটা দিন এই দিল্লিতে থেকে স্যাংশন লেটার নিয়ে যেতে হবে। আর ততদিনের মধ্যে উনি যদি আরও 2 দিন আসেন তাহলেও দামি মদ কিনতে হবে, সঙ্গে খাবার, এসবের টাকা আমি কোথায় পাবো? তাছাড়া আরও কয়েকদিন থাকলে তার জন্য খরচও বাড়বে। পিনাকিদার এক আত্মীয়ার বাইপাস করানো হচ্ছে, উনি তাই নিয়ে ব্যস্ত। এই অবস্থায় ওর কাছে টাকা চাওয়া ঠিক নয়। 50-এর জায়গায় 45 পেলে রতিকান্তবাবুর কিছু এসে যায় না। কম যে দিয়েছি পিনাকিদাকে জানিয়েছি, কেন কম দিয়েছি কলকাতায় ফিরে সেটা ওকে জানিয়ে দিতাম। কথাগুলো যদি সত্যি হয় তাহলে যাওয়ার আগে আপনি স্যাংশন লেটার পেয়ে যাবেন। বিশ্বাস করুন দিদি, এর একটাও মিথ্যে নয়। আপনাকে আমি সাহায্য করছি। এই কাগজটা দেখুন, লেখাগুলো মুখস্থ করুন। ব্যাগ থেকে একটা চিরকুট বের করে সুদীপ্তকে দিলেন মিসেস চৌধুরী। সুদীপ্ত দেখল পরপর 5টা ব্যাংকের নাম লেখা আছে, সবগুলোই বিদেশি ব্যাংক। তাদের পাশে 5 জন মহিলার নাম, অ্যাকাউন্ট নাম্বার। সে জিজ্ঞাসা করল, এগুলো কি? আপনি আগে মুখস্থ করুন। প্রাণপণে মনে রাখতে চাইল সুদীপ্ত। ব্যাংকের নাম এবং মহিলাদের নাম সহজেই মনে গেঁথে গেল, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার কিছুতেই মনে রাখতে পারছে না সে। সেটা বুঝতে পেরে মিসেস চৌধুরী বললেন, বুঝেছি, প্রথম অ্যাকাউন্ট নাম্বারটা যেটা সুধা রায়ের নামের পাশে আছে মনে রাখুন। 3 বার পড়ে মাথা নাড়ল সুদীপ্ত। ঠিক আছে। এবার যান মান্ডি হাউসে, ওর সঙ্গে দেখা করুন, অ্যাপিল করুন স্যাংশন লেটারের জন্যে। যদি দিতে না চায় তাহলে ব্যাংকের নামগুলো এবং অ্যাকাউন্ট হোল্ডারদের নামগুলো ওকে শুনিয়ে জিজ্ঞাসা করবেন অ্যাকাউন্ট নাম্বারগুলো উনি শুনতে চান কি না। তারপরে দেখবেন আপনার কাজ হয়ে যাবে। কিন্তু এগুলো উনি শুনলে কাজ হবে কি করে? ওর কোটি কোটি টাকার কিছুটা হিসাব অ্যাকাউন্টে রাখা আছে। ও, উনি যদি জানতে চান যে আমি কি করে জানলাম? বলবেন, সোর্স বলতে আপনি বাধ্য নন। খবরদার, আমার সঙ্গে আপনার দেখা হয়েছে এ কথা ভুলেও বলবেন না। না না। চিরকুটটা ছিঁড়ে কুচি কুচি করে অ্যাস্ট্রেতে ফেলে তার ওপর কিছুটা কফি ঢেলে দিলেন মিসেস চৌধুরী। ট্যাক্সিতে ওঠার সময় মিসেস চৌধুরী বললেন, আপনি একটা অটো ধরে চলে যান, আমার সঙ্গে না যাওয়াই ভালো। ঠিক আছে, একটা কথা জিজ্ঞাসা করব? বলুন। এত সব গোপন তথ্য দিয়ে আপনি আমাকে সাহায্য করছেন কেন? আপনি তো আমাকে চেনেন না। রতিকান্তবাবু তো আপনার স্বামী। শেষ করতে দিলেন না সুদীপ্তকে। মিসেস চৌধুরী বললেন, স্যাংশন লেটার হাতে পেলে আমাকে ফোন করবেন, উত্তরটা তখন দেব। ট্যাক্সি চলে গেলে আর একবার নাম এবং নাম্বারটা ঝালিয়ে নিল সুদীপ্ত। এখন 11:15। সর্বনাশ, কুসুমেরা নিশ্চয়ই তার জন্য বসিনা থেকে মান্ডি হাউসে চলে গিয়েছেন। একটা অটো নিয়ে মান্ডি হাউস চলে এলো সুদীপ্ত। রিসেপশনে আজ ভিড় নেই, তাকে দেখেই কুসুম উঠে এলেন। কোথায় গিয়েছিলেন? বঙ্গভবনের কেউ বলতেই পারল না। একটু কাজ ছিল। এখানে এসেছেন যে কাজটা করতে, সেটা না করে কি যে করে বেড়াচ্ছেন। শুনুন, আমি স্লিপ দিয়েছি আর একজনের নামে, যদি তিনি ডাকেন তাহলে আপনি আমার সঙ্গে যাবেন। তার কাছে গিয়ে আমি কি করব? উফ, আপনার কিছু মনে থাকে না। ওর কাছে যাচ্ছি বলে ভেতরে ঢুকে রতিকান্তবাবুর কাছে চলে যাব। রতিকান্ত তো যেতে অনুমতি দেবে না, এরা ফোন করলে। তখনই রিসেপশনিস্ট কুসুমের নাম ধরে ডাকলেন। কুসুম এগিয়ে গিয়ে নিজের পরিচয় জানাতে আইডেন্টিটি কার্ড দেখতে চাওয়া হলো। সেটা দেখার পর একটা পাস ইস্যু করলেন রিসেপশনিস্ট। কুসুম বললেন, আমরা 2 জন। লোকটি একটু বিরক্ত হলেও 2 লিখে দিলেন। আসুন সুদীপ্ত। ভেতরের গেটের দিকে এগিয়ে গেলেন কুসুম। তাকে অনুসরণ করল সুদীপ্ত। কুসুমের সঙ্গে যে লোকটি কলকাতা থেকে এসেছেন তিনি বেশ হতাশ হলেন। পাস দেখিয়ে ভেতরে যাবার অনুমতি মিলল। কুসুম বললেন, প্রথমটা আমি ম্যানেজ করলাম, দ্বিতীয়টা করার দায়িত্ব কিন্তু আপনার। মানে?
আমাকে নিয়ে রতিকান্ত চেম্বারে ঢোকার ব্যবস্থা করুন। কুসুম বললেন, তার আগে একটু এলোমেলো ঘুরি যাতে কেউ বুঝতে না পারে। শেষ পর্যন্ত রতিকান্ত চৌধুরীর ফ্লোরে উঠল ওরা। কুসুমকে সঙ্গে নিয়ে রতিকান্ত সামনে যাওয়া যাবে না, কিন্তু ওকে কিভাবে কাটানো যায় ভেবে পাচ্ছিল না সুদীপ্ত। একেবারে গায়ে গা লাগিয়ে হাঁটছেন ভদ্রমহিলা। এত সুন্দরী হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ওকে সহ্য হচ্ছিল না তার। রতিকান্তর অপেক্ষাগৃহে গিয়ে শুনল সাহেব মিটিংয়ে গেছেন। স্লিপ দিল সুদীপ্ত। কুসুম বলল, পাশে আমার নামটাও লিখে দিন। তাই লিখল সে। 4 জন অবাঙালি ভদ্রলোক তাদের আগে থেকে অপেক্ষা করছেন ওখানে। কুসুম ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, আপনি সিমলায় গিয়েছেন? না। যদি স্যাংশন লেটারটা পেয়ে যাই তাহলে আপনাতে আমাদের সিমলায় যাব। ফ্যান্টাস্টিক ব্যাপার হবে। 45 মিনিট অপেক্ষার পর রতিকান্তর দর্শন পাওয়া গেল। হন হন করে নিজের চেম্বারের দিকে আসছেন। সুদীপ্ত উঠে কয়েক পা এগিয়ে দাঁড়ালো। রতিকান্ত ঘরে ঢোকার আগে সেটা দেখতে পেয়ে চোখ ছোট করলেন। বোঝা গেল খুব বিরক্ত হয়েছেন। ভেতরে ঢুকে গেলেন তিনি। কুসুম জিজ্ঞাসা করলেন, মুখটা ওরকম করলো কেন? সুদীপ্ত জবাব দিল না। মিনিট 5 মধ্যে বেয়ারা বেরিয়ে এসে সুদীপ্তর সামনে দাঁড়ালো। আপনি সুদীপ্ত? সাহেব আপনাকে এখনই ভিতরে যেতে বললেন। সুদীপ্ত নার্ভাস বোধ করল। সে পা বাড়াতে কুসুমও সঙ্গ নিল। বেয়ারা তাকে বলল, আপনি অপেক্ষা করুন, এখন আপনাকে ডাকেনি। আমি ওর সঙ্গে আছি, প্রতিবাদ করল কুসুম। উনি গিয়ে কথা বলার পর সাহেব ডাকলে যাবেন। কুসুম কাতর গলায় বললেন, সুদীপ্ত, ওকে আমার কথা বলবেন। ভেতরে ঢুকলো সুদীপ্ত। সোজা হয়ে বসেছিলেন রতিকান্ত চৌধুরী। দেখা মাত্র ফোঁস করে উঠলেন, তুমি এখানে কেন? কে তোমাকে পারমিশন দিয়েছে ভেতরে আসার? আরেকজনের সঙ্গে দরকার ছিল, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। লায়ার, ছিট! তুমি মিথ্যে কথা বলে আমার এখানে এসেছো। আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিতে পারি। এখানে মিথ্যে কথা বলে ঢোকা মানে তুমি স্যাবোটাজ করতে এসেছো। আমার সঙ্গে চিটিং করে আবার দেখা করতে এসেছো। ফুঁসলেন রতিকান্ত। স্যার, আপনি কি বলছেন বুঝতে পারছি না। পারছো না? কাল তুমি 5,000 সরিয়ে রাখোনি? গেট আউট, বেরিয়ে যাও। আপনি মিছিমিছি রেগে যাচ্ছেন। কোনো কথা শুনতে চাই না। 1 মিনিট, একটা কথা বলতে দিন। কি বলবে তুমি? একটা কাগজ দিন প্লিজ। না থাক। সিটি ব্যাংক, স্ট্যান্ড চার্টার্ড, HSBB, আমেরিকান এক্সপ্রেস, ব্যাংক অফ সুদানের নাম তো আপনার জানা, তাই না? ইয়ার কি মারছো আমার সঙ্গে? আমার সাহস আছে? আচ্ছা, এই নামগুলো ওইসব ব্যাংকের সঙ্গে জড়িয়ে দিলে কেমন হয়? সুধা রায়, শর্মিলা ডাট, সরস্বতী সেন, মান্ডবী গুপ্তা, কুন্তি দাস। সুদীপ্ত তাকালো। সঙ্গে সঙ্গে কীরকম মিইয়ে গেলেন ভদ্রলোক। চোয়াল ঝুলে পড়ল। মুখের চেহারা বদলে গেল আচমকা। এইসব কি? কে এরা? এদের নামে ওইসব ব্যাংকে অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট? হ্যাঁ স্যার। তুমি জানলে কি করে? জেনেছি। আপনি বলুন, ওই 5,000 যা আপনি বলেছেন আমি চুরি করেছি, তা কার অ্যাকাউন্টে রাখবো? সুধা রায়ের অ্যাকাউন্টে রাখি। একটা কাগজ টেনে নিয়ে অ্যাকাউন্ট নম্বর লিখে এগিয়ে দিল সুদীপ্ত। এই নম্বর তো? অসম্ভব! নাম্বারটা দেখে চেঁচিয়ে উঠলেন রতিকান্ত। তুমি কি করে জানলে? যে করেই হোক জেনেছি। আপনি পুলিশ ডাকবেন বলছিলেন, ডাকুন। আমার না হয় 7 দিন জেল হবে, কিন্তু আমি নম্বরগুলো সিবিআইকে দিতে বাধ্য হলে আপনি আমাকে দোষ দেবেন না স্যার। সুদীপ্ত এই প্রথমবার হাসল। ইশারায় বসতে বললেন রতিকান্ত। সুদীপ্ত বসল। চোখ বন্ধ করে বললেন, প্রপোজাল সঙ্গে এনেছো? হ্যাঁ স্যার, এই যে। ব্যাগ থেকে কাগজ বের করে এগিয়ে দিল সে। পাতা উল্টালেন রতিকান্ত। বা, নাম করা লেখকের গল্প। 260 পর্যন্ত পাবে। তার মধ্যে টিআরপি ভালো থাকলে এসে কথা বলবে।
বেল বাজালেন রতিকান্ত। বেয়ারা ঢুকলো। রতিকান্ত বললেন, রিসিভিং থেকে সিল মেরে নিয়ে এসো। বেয়ারা চলে গেলে রতিকান্ত বললেন, এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না হে। না, টাকার ওপর আজ থেকে ঘেন্না ধরে গেছে আমার। কাল তোমার কাছ থেকে টাকা নেওয়া ঠিক হয়নি। যাগে, মন দিয়ে কাজটা করবে। পিনাকিকে এসব বলার দরকার নেই, বুঝেছ? মাথা নাড়ল সুদীপ্ত। এই স্লিপে কুসুম বলে কার কথা লিখেছ? আপনার সঙ্গে দেখা করতে চান, যার কথা কাল বলেছিলাম। বেল বাজালেন রতিকান্ত। ওর সেক্রেটারি ঘরে এলো। ইয়েস স্যার। বেয়ারাকে কাজে পাঠিয়েছি। এক ভদ্রমহিলা, নাম কুসুম, বাইরে অপেক্ষা করছেন, একটু দেখুন তো। কুসুম ঘরে এসে মিষ্টি হাসলেন। আমার কি সৌভাগ্য আপনার দেখা পেলাম, এত আপনার নাম শুনেছি। শুনুন, দুটো সিরিয়ালকে বাঁচানো সম্ভব নয়। কোনটাকে এক্সটেনশন দিলে আপনার লাভ হবে চটপট বলুন। আমার লাভ? সুদীপ্তর অনুরোধে একটাকে এক্সটেনশন দিতে পারি। প্লিজ দুটোকেই দিন। অসম্ভব। তাহলে একটু ভেবে নাম বললেন মহিলা। অন্তত 120টা দিন। কত থাকবে আপনার? কি যে বলেন! লজ্জায় নুইয়ে গেলেন মহিলা। এই সময় বেয়ারা প্রপোজালটা ফেরত নিয়ে এলো স্ট্যাম্প মেরে। ভালো করে দেখে নিয়ে রতিকান্ত বেয়ারাকে বললেন, সেক্রেটারিকে দিয়ে এসো। দেওয়ার আগে একটা টিক মারলেন ওপরে। বেয়ারা চলে গেলে রতিকান্ত কুসুমকে বললেন, আপনি বাইরে একটু অপেক্ষা করুন, আধ ঘন্টা পরে অর্ডারের কপি পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। কুসুম বেরিয়ে গেলেন। নাও সুদীপ্ত, তোমার অভিলাষ পূর্ণ হয়েছে। টেল মি, কে তোমাকে ইনফরমেশনগুলো দিয়েছে? রতিকান্ত জিজ্ঞাসা করলেন। জেনে আপনার কি লাভ স্যার? শত্রুদের সম্পর্কে সজাগ হতে পারবো। আপনাকে আমি কথা দিচ্ছি স্যার, এসব কথা তৃতীয় ব্যক্তি জানবে না। সুদীপ্ত, তোমাকে স্যাংশন লেটার দিচ্ছি। সামনের মাস থেকে তোমার টেলিকাস্ট ডেট পেয়ে যাবে। তার মানে এই নয় যে 25 বা 50 এপিসোডের পর ওটাকে বন্ধ করা যাবে না। আমাদের আইন অনুযায়ী যে কোনো সিরিয়ালকে সাবস্ট্যান্ডার্ড মনে করলে বন্ধ করতে পারি। সেটা হবে কি না তা নির্ভর করছে তোমার আচরণের ওপর। যাও, বাইরে গিয়ে অপেক্ষা করো, সেক্রেটারি তোমাদের ডাকবেন। রতিকান্ত রিসিভার তুলে নিলেন কারো সঙ্গে কথা বলার জন্যে। 1.5 ঘন্টা পরে ওরা ফিরে এলো বঙ্গভবনে। ঘরে ঢোকা মাত্র কুসুম সুদীপ্তকে জড়িয়ে ধরে সশব্দে চুমু খেল। থ্যাংক ইউ, আমি আজই রাজধানী ধরব। সুদীপ্ত হাসল। সে কি, সিমলায় যাওয়ার কথা ছিল না? দুটো হলে যেতাম। তাছাড়া ওই ভদ্রলোককে কাটিয়ে দিলে কলকাতায় ফিরে গিয়ে বদনাম করবেন। যাই, তৈরি হই। কুসুম বেরিয়ে গেলেন। নিচে নেমে ফোন করল সুদীপ্ত। মিসেস চৌধুরীর গলা পেয়ে বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব, স্যাংশন লেটার পেয়ে গেছি। কিসের স্যাংশন লেটার? মেগা সিরিয়ালের। অবাক হলো সুদীপ্ত। আপনি বলেছিলেন ফোন করতে। আমি? আপনি ভুল করছেন। আপনি মিসেস চৌধুরী তো, মানে রতিকান্ত চৌধুরীর স্ত্রী নন? অবশ্যই, কিন্তু সুদীপ্ত নামে কাউকে আমি চিনি না ভাই। লাইন কেটে গেল। হতভম্ব সুদীপ্ত। এটা কি হলো? তারপর একটু একটু করে মিসেস চৌধুরীর আচরণের মানে তৈরি করে নিল। ভদ্রমহিলার ওপর শ্রদ্ধা জন্মালো তার মনে। শেষ হলো সমরেশ মজুমদারের লেখা গল্প পুতুলের খেলা।